আপনার কাছে এমন একটা যন্ত্র আছে যেটা দিয়ে আপনি টাইম ট্রাভেল করতে পারেন। একদিন মাথায় আসলো 1950 সালে যাবেন, যখন আপনার দাদু যুবক ছিলেন। কিছু বোতাম চাপ দিলেন, চারিদিকে অন্ধকার। পরিস্থিতি স্বাভাবিক হতেই দেখলেন আপনার সামনে আপনার দাদু নদীর কিনারে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আপনি ব্যক্তিগত কারণবশত আপনার দাদুকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার দাদু নদীর স্রোতে হারিয়ে গেল। কিন্তু দাঁড়ান, যদি আপনি আপনার দাদুকে যুবক অবস্থাতেই মেরে ফেলেন, তাহলে তিনি আপনার দাদিকে বিয়ে করেননি, যার অর্থ আপনার বাবার জন্ম হয়নি, যার অর্থ আপনারও জন্ম হয়নি। এখন প্রশ্ন হলো, আপনার যদি জন্মই না হয় তাহলে আপনি কিভাবে টাইম ট্রাভেল করলেন, আর কিভাবেই বা আপনার দাদুকে নদীতে ফেলে দিলেন? অর্থাৎ আপনার দাদুও বেঁচে আছে এবং আপনার বাবারও জন্ম হয়েছে আর আপনারও জন্ম হয়েছে। সুতরাং আপনি পুনরায় টাইম ট্রাভেল করার চেষ্টা করবেন এবং পুনরায় একই ঘটনা পুনরাবৃত্তি হবে। আর এই সমস্যাকেই বলা হয় দ্য গ্র্যান্ডফাদার প্যারাডক্স। দ্য গ্র্যান্ডফাদার প্যারাডক্স অনুযায়ী টাইম ট্রাভেল হলো একটি লুপের মতো। কিন্তু যদি তাই হয় তাহলে কি টাইম ট্রাভেল সম্ভব নয়? চলুন কিছু ঘটনায় আলোকপাত করা যাক। আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI 2003 সালের মার্চ মাসে 43 বছর বয়সী একজন ব্যক্তিকে আটক করে, যার নাম অ্যান্ড্রু কার্নসিন। তাকে একজন স্টক মার্কেট স্ক্যামার হিসেবে আটক করা হয়েছিল। তিনি মাত্র $400 ইনভেস্ট করে 2 সপ্তাহের মধ্যে সেটা $350 মিলিয়ন পরিণত করেন, যা স্টক মার্কেটের ইতিহাসে সর্বোচ্চ। এ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বলেন তিনি একজন টাইম ট্রাভেলার, যিনি 250 বছর ফিউচার থেকে এসেছেন। তিনি জানতেন যে কোন স্টক কখন উঠানামা করবে, সেই অনুযায়ী তিনি ইনভেস্ট করেছিলেন। একথা শুনে FBI তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তদন্ত শুরু করে। অসংখ্য কাগজপত্র ও রেকর্ড চেক করার পরে FBI জানতে পারে 2002 সালের ডিসেম্বরের আগে 43 বছর বয়সী এই লোকের কোনো অস্তিত্বই ছিল না। 2003 সালের এপ্রিল মাসের 3 তারিখে কোর্টে এই লোকের হাজিরা থাকলেও লোকটি হঠাৎ করেই গায়েব হয়ে যায়, যাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। কি সন্দেহ হচ্ছে? আচ্ছা, আরেকটা ঘটনা বলি। 2006 সালের ঘটনা। ইউক্রেনের কিয়েভের রাস্তায় হঠাৎ লোকজন দেখতে পেল পুরনো সময়ের কাপড় পরিহিত একজন লোককে, যিনি চিনতে পারছেন না কিছুই। কোনো উপায় না পেয়ে তিনি নিকটস্থ পুলিশ স্টেশনে শরণাপন্ন হলেন। তিনি বললেন তার নাম সার্গেই পোনোমারেনকো এবং সে সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা। প্রমাণস্বরূপ নিজের আইডিও দেখালেন সার্গেই, আর তাতেই চক্ষু ছানাবড়া সবার। আইডি কার্ড অনুযায়ী সার্গেই পোনোমারেনকো জন্মেছে 1932 সালে, আর তার আইডিটিও ইস্যু হয়েছে সোভিয়েত ইউনিয়নের আমলে। কিন্তু ততদিনে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের হয়ে গেছে প্রায় যুগ। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানালো তিনি 1958 সালে 23 এপ্রিল দিনের বেলা তার প্রেমিকার সাথে ঘুরতে বেরিয়েছিলেন। ছবি তোলার জন্য ক্যামেরাও সাথে নিয়েছিলেন। হঠাৎ তিনি গোলাকৃতির উড়ন্ত বস্তু দেখতে পান। তারপরে তার আর কিছুই মনে নেই। তিনি সেখানে উপস্থিত অফিসারকে ক্যামেরা বাড়িয়ে দিলেন তার তোলা ছবিগুলো দেখার জন্য। ক্যামেরাটি ছিল ইয়াশিমা ফ্লেক্স। 1970-এর পর থেকে এই ক্যামেরার ফিল্ম আর বেরই হয়নি। ফটোগ্রাফি এক্সপার্ট ভ্লাদিম পয়জনারকে ডাকা হলো। তিনি জানালেন ক্যামেরার ফিল্মটি ম্যানুফ্যাকচার করা হয়েছে 1956 সালে। ছবিগুলো উদ্ধারের পর দেখা গেল ছবির রাস্তাঘাট কিংবা স্থাপনা সবই পুরনো ধাঁচের। ছবির বিল্ডিংগুলো এখন আর নেই। সার্গেই এর সাথে একজন মেয়ের ছবি দেখা গেল। সার্গেই বললেন এটি তার গার্লফ্রেন্ড। সার্গেই এর কথা মতো একটি ছবিতে সেই গোলাকৃতির বস্তুটিও দেখা গেল। সেই রাতেই শেষ দেখা যায় সার্গেই পোনোমারেনকোকে। এরপর যেন পুরোপুরি গায়েব হয়ে যান তিনি। এদিকে পুলিশ যোগাযোগ করেন সার্গেইয়ের তৎকালীন প্রেমিকার সাথে, যার বয়স তখন ছিল 70 বছর। তিনি জানান নিখোঁজের পর সার্গেই তাকে একটি ছবি পাঠিয়েছিলেন, যেখানে ছিল মধ্যবয়স্ক সার্গেই এর ছবি, যার পেছনে ছিল উঁচু উঁচু দালান, আর বলা ছিল ছবিটি 2050 সালে তোলা। আচ্ছা, অনেক তো হলে ইতিহাস, এবার দেখি পদার্থবিজ্ঞান কি বলে। টাইম ট্রাভেল সম্পর্কে বুঝতে গেলে আপনাকে টাইম ডাইলেশন বুঝতে হবে। দুনিয়ার অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ স্যার আইজ্যাক নিউটন বলেন টাইম কনস্ট্যান্ট বা ধ্রুব, অর্থাৎ বস্তু স্থির বা গতিশীল, ভর বেশি বা ভর কম, এমনকি অবস্থান পৃথিবীতে হোক বা মঙ্গলে কিংবা ব্ল্যাক হোলের মধ্যে সময়ের কোনো পরিবর্তন হবে না। কিন্তু স্যার আলবার্ট আইনস্টাইন হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি নিউটনের এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেন। সময় অনেকটা নদীর স্রোতের মতো, যেটা সবসময় সব স্থানে এক সমান হয় না। সময়ের প্রবাহ মূলত ডিপেন্ড করে স্পিড এবং গ্র্যাভিটির উপরে। স্পিড এবং গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে সময়ের কম বেশি করা সম্ভব, আর এটাই হলো টাইম ডাইলেশন। আমি জানি বিষয়টা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, বিষয়টা আমি আমার মতো করে বলি। এইটা একটা পানি ভর্তি পাত্র, যেই পাত্রে পানি একদিকে ঘুরছে। পানির এই ঘূর্ণন বা স্রোতকে ধরলাম সময়। এখানে এই বস্তুটি আপনি। সাধারণভাবে আপনি পানির স্রোতের সাথে ভেসে যাবেন, যার অর্থ আপনি সময়ের সাথে চলছেন। কিন্তু যদি কোনোভাবে আপনি আপনার স্পিড বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনি স্রোতের সামনে যেতে পারছেন, যার অর্থ দ্বারাই আপনি সময়ের সামনে যেতে পারছেন, অর্থাৎ ভবিষ্যতে যেতে পারছেন। ঠিক একইভাবে আপনি যদি পানির ঘূর্ণনের চেয়ে আপনার গতি কমিয়ে আনতে পারেন, তাহলে আপনি স্রোতের পেছনে থাকছেন, যার অর্থ হলো আপনি সময়ের পেছনে যেতে পারছেন। আপনি মনে মনে ভাবছেন এসব কি অযৌক্তিক থিওরি, কিন্তু আপনার ভাবনার বহু বছর আগেই এই অযৌক্তিক থিওরিকে যৌক্তিক করে দেখিয়েছেন একদল বিজ্ঞানী। 1971 সালে হ্যাকেন নাইটিং নামে একটি এক্সপেরিমেন্ট করা হয়।
এই এক্সপেরিমেন্টে সময়কে প্রিসাইজলি মেজার করার জন্য দুইটি অ্যাটমিক ক্লক ব্যবহার করা হয়, যার একটি ছিল পরীক্ষার ল্যাবে এবং অন্যটি ছিল তৎকালীন সর্বোচ্চ গতিসম্পন্ন এয়ারক্রাফটের মধ্যে। পরীক্ষা চলাকালীন সময় উচ্চগতিসম্পন্ন এয়ারক্রাফটটি পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসে। পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে যখন ফিরে আসে তখন দেখা যায় এয়ারক্রাফটে থাকা অ্যাটমিক ক্লকে কয়েক ন্যানোসেকেন্ড স্পিড পিছিয়ে ছিল, অর্থাৎ স্থির অবস্থার চেয়ে গতিশীল এয়ারক্রাফটের সময়ের কয়েক ন্যানোসেকেন্ড পার্থক্য তৈরি হয়েছিল। তার মানে আমরা যদি এমন কোনো স্পেসক্রাফট বানাতে পারি যেটা আলোর গতি বা তার কাছাকাছি গতি অর্জন করতে পারবে, কেবল সেটার মাধ্যমেই টাইম ট্রাভেল করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত মানুষের বানানো সবচেয়ে দ্রুতগতির অবজেক্ট নাসার পার্কার সোলার গ্রুপ প্রতি সেকেন্ডে 176.46 কিলোমিটার পথ অতিক্রম করে, যেখানে আলোর গতি প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। গতির বিষয়টি সাইডে রাখি, এখনও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা হলো গ্র্যাভিটি। স্যার আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী গ্র্যাভিটেশনাল ফোর্স যত বেশি হবে টাইম ডাইলেশন তত বাড়বে। এই বিষয়কে তিনি একটি ফেব্রিকের সাথে তুলনা করেন। ফেব্রিকের ওপরে থাকা বস্তুর ভর যত বেশি হবে, অর্থাৎ যার গ্র্যাভিটেশনাল ফোর্স যত বেশি হবে, তার সময় ততই ধীরে চলবে। এখন আমরা যদি ব্ল্যাক হোলের কথা চিন্তা করি, ব্ল্যাক হোলের ডেনসিটি এবং ভর অনেক অনেক বেশি, সুতরাং এর চারপাশের সময়ও অনেক ধীরে চলবে, যেটা স্যার ক্রিস্টোফার নোল্যান তার ইন্টারস্টেলার মুভিতে খুব ভালো মতোই উপস্থাপন করেছেন। সেখানে দেখা যায় ব্ল্যাক হোলের সাথে যে গ্রহটি ছিল সেই গ্রহে 1 ঘন্টা ব্ল্যাক হোলের বাইরে অবস্থানরত স্পেসশিপে 7 বছর। এছাড়াও কুপার যখন স্পেসে কিছু মাস কাটিয়ে পৃথিবীতে ফিরে আসে তখন দেখা যায় তার ছোট্ট মেয়েটি বয়সের ভারে বৃদ্ধ হয়ে মৃত্যুসজ্জায়। অর্থাৎ কুপার ব্ল্যাক হোলের সেখানে কিছু মাস কাটালেও পৃথিবীতে বহু বছর সময় অতিবাহিত হয়ে গেছে, যেটা 1971 সালে হ্যাফেনডেটিং এক্সপেরিমেন্টে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখানো হয়েছিল। এখন চলুন আরেকটা বিষয় নিয়ে চিন্তা করি। আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিটেরও কিছুটা অধিক সময় লাগে, যার অর্থ দাঁড়ায় আমরা 8 মিনিট পূর্বের সূর্যকে দেখছি। অসংখ্য নক্ষত্র আমাদের থেকে মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূরে আছে, তার মানে আমরা মিলিয়ন মিলিয়ন বছর পুরনো নক্ষত্রকে দেখছি। আমরা হয়তো লক্ষ কোটি আলোকবর্ষ দূরের এমন কোনো নক্ষত্র দেখছি যা অনেক আগেই নিভে গেছে বা ধ্বংস হয়ে গেছে, তার মানে আমরা ওই নক্ষত্রের অতীত দেখতে পাচ্ছি। তাহলে এটা কি টাইম ট্রাভেল নয়? যদি এটা সম্ভব হয় যে 60 মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে কেউ পৃথিবীতে কোনো টেলিস্কোপ দিয়ে তাকায়, তাহলে সে পৃথিবীতে ডাইনোসরের যুগ দেখতে পাবে, যেটা নিঃসন্দেহে টাইম ট্রাভেলের কনসেপ্টের সাথে পুরোপুরি মিলে যায়। তবে এটা হবে একমুখী টাইম ট্রাভেল, যার মাধ্যমে শুধু অতীতকেই দেখা যাবে, ভবিষ্যৎ নয়। আর ভবিষ্যতে টাইম ট্রাভেলের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, তা হলো প্যারালাল ইউনিভার্স। আজকের ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। প্যারালাল ইউনিভার্স সম্পর্কে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। প্যারালাল ইউনিভার্স কি, আর ভবিষ্যতে টাইম ট্রাভেল করলে মানুষ কেন প্যারালাল ইউনিভার্সেই চলে যাবে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আপনারা চাইলে আমি অবশ্যই এই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো।